নিয়ন্ত্রণ করছে, কোনোটা আদা নিয়ন্ত্রণ করছে, এরকম হচ্ছে। হোয়াট এভার ইজ, যে আমি মনে করি যে প্রফেসর ইউনুস ইজ প্রবাবলি ইজ গোয়িং টু মিস এ চান্স, যে আমাদের দেশে আর কতবার গণ উদ্বুত্থান হবে। যারা ফেয়ারনেস বুঝে তারাই এখানে চালাতে পারে। তো সরকার যদি ভালো থাকে, বাকি সমস্ত অর্গানাইজেশন, সমস্ত সেমি অর্গানাইজেশন, সেগুলো তো ভালো করার কথা, কিন্তু সবাই বিদেশ থেকে আনতে হবে কেন? ওখানে একটা চাকরি করতো, একটা ছোট বড় একটা ব্যাংকে চাকরি করতো, আইসে গাড়ি দিল, ফ্ল্যাগ দিল, প্রতিমন্ত্রী বাই দিল, মানে ওনার ফ্ল্যাগ লাগবে, ওনার ফ্ল্যাগের বাতাসে পথ 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 করতে হবে, ফ্ল্যাগ লাগবে। একটা প্রেস সচিব বানাইছে, তারও ফ্ল্যাগ লাগবে। না, গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সবাই থাকতে হবে, এখানে পার্টিশন করা যাবে না, বা এটাকে ফেভারও করা যাবে না, কাউকে ডিসফেভারও করা যাবে না। কিন্তু আন্দোলন যদি মারমুখী হয়, সেখানে নিয়ন্ত্রণের একটা কথা থাকে, যে তারা যদি জানমালের ক্ষতি করতে চায়। আমি যেহেতু প্রতিদিনই অলমোস্ট বনানী থেকে এই হাইকোর্টে যাই, যখন কোর্ট খোলা থাকে, মানে আন্দোলনের একটা মৌসুম চলছে, দাবি দেওয়ার কোনো শেষ নাই। এমনকি কিছুদিন আগে দেখলাম 40-50 জন লোক আইসা প্রধান উপদেষ্টার দপ্তরে 2-3 দিন আন্দোলন করলো, কেউ বাধা দিল না। ভালো, আন্দোলন করা মানে 15 বছরে কোনো আন্দোলন করতে পারে নাই তো। ওখানে যদি একটা বৈষম্য লক্ষ্য করা যায় অ্যাপারেন্টলি, কিন্তু ছাত্রদের যে দাবিগুলা, এই দাবিগুলোর ভিতরে তো অনেকগুলার কোনো যৌক্তিক কারণও রয়েছে। কিন্তু আজকে আমি দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবি, এই দাবিগুলো আমার কাছে কিছুটা অযৌক্তিকও মনে হয়েছে। 3টে দাবি নিয়ে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি যখন হাইকোর্ট থেকে ফিরছিলাম দুপুর 2টার পরে, কোনো দিক থেকে উত্তর দিকে আসতে পারছিলাম না, কোনো দিক থেকে। 2 ঘন্টা ওইখানে আমি ঘুরতেছি, এদিক বন্ধ, ওইদিক বন্ধ, ওইদিক বন্ধ। পরে শহীদ মিনার হয়ে ওই দিকে বিডিআর হয়ে ধানমন্ডি 27 নম্বর থেকে পরে আমার ফিরতে হয়েছে। তো আন্দোলন চল দিয়েছে প্রতিদিন, মানে ওখানে এখন প্রফেসর ইউনুস সাহেবকে অন্য জায়গায় নেওয়া দরকার। এইখানে থাকাতে প্রতিদিন ওইখানে আন্দোলন হয়, আর সব রাস্তা বন্ধ থাকে, সব আন্দোলন একেবারে এখন উপচে আসছে। এখন এই যে কিছু আন্দোলন আছে যেগুলা একটু আনস্টেবল করা, যাদের নিষিদ্ধ হয়েছে তলে তলে একসাথে হয়ে, এগুলো হয়তো সরকারের কাছে কোনো রিপোর্ট থাকতে পারে, সেই জন্য কাউকে ফ্রি অ্যাক্সেস দিচ্ছে, কোনোটা নিয়ন্ত্রণ করছে, কোনোটা আদা নিয়ন্ত্রণ করছে, এরকম হচ্ছে। হোয়াট এভার ইজ, যে আমি মনে করি যে প্রফেসর ইউনুস ইজ প্রবাবলি ইজ গোয়িং টু মিস এ চান্স, যে আমাদের দেশে আর কতবার গণ উদ্বুত্থান হবে। এখন পর্যন্ত 6বার অভ্যুত্থান অথবা বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। তো এটা কোন দেশ? এটা একটা অভাগা জাতি হিতে পরিণত হয়েছে। তো উনি এই ধরনের একটা সুযোগ পেলেন, এন্ড আই এগ্রি যে উনি সবসময় বলে যে ছাত্ররা আমাকে এনেছে, এটা আনা, এটা আসলে আগে থেকে একটা হোমওয়ার্ক ছিল, যে ওনাকে সরকারে আনা হবে, এটা বোঝা যায়। আর যে উনি মেন্টালি রেডি ছিল, এই ধরনের সিচুয়েশন সৃষ্টি হলে উনি আসবে অ্যান্ড হি উইল টেক ওভার। তার একটা ওয়ার্ল্ড ব্র্যান্ড আছে ঠিকই, কিন্তু রাষ্ট্র পরিচালনার তো কোনো অভিজ্ঞতা নাই। আপনি দেখেন এইখানে একজনও ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারে এরকম অভিজ্ঞতা একজনও নাই। তো উনি যে নেপোটিজম দেখালেন, এটা তো মানুষ পতিত শেখ হাসিনার সাথে তুলনা করতে পারে। ওনার ভাইয়ের ছেলে, ওনার আত্মীয়, ওনার স্টাফ, ওনার পরিচিত জন, ওই যাদেরকে চেনে আর কি, ওই মোরার মামুরা যে কথা বলে, টু দ্যাট এক্সটেন্ট বিডা, যেটা এই যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন, যেটা এখানে একটা ছেলেকে নিয়ে আসলো, সে হলো তার এই গ্রামীণ ফোনে কাজ করতো, এই গ্রামীণ ব্যাংকে। তো এই গ্রামীণ ব্যাংকে আইনে কি একটা বক্তব্য দিল, একেবারে সব, মানে আমাদের দেশটা এইরকম একটা ক্রাইসিসের ভিতর থেকে যাচ্ছে, যে মানুষ আসলে ভালো কোনো উদাহরণ তো দেখে নাই, 2-একটা ভালো কাজ দেখলে সব মনে হয় যেন উড়াল দিচ্ছে। তো এটা তো, এই যে বিডা, এটা তো একটা, চেয়ারম্যান অফ বিডা ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ জব। অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা যাদের আসে, যারা ফেয়ারনেস বুঝে, তারাই এখানে চালাতে পারে। তো সরকার যদি ভালো থাকে, বাকি সমস্ত অর্গানাইজেশন, সমস্ত সেমি অর্গানাইজেশন, সেগুলো তো ভালো করার কথা, কিন্তু সবাই বিদেশ থেকে আনতে হবে কেন? না, আর আশিক সবাই চৌধুরীকে তো আমরা দেখলাম যে রাতারাতি সবাই হিরো বানিয়ে ফেলেছিল, হ্যাঁ, একেবারে রাতারাতি হিরো হলে আবার তাড়াতাড়ি জিরো হয়ে যায়।
এবং সেই জন্য আমি বলছি ইনভেস্টমেন্টের যে কথাও তো আমরা শুনছিলাম যে হ্যাঁ, ইনভেস্টমেন্টের তো এও বোধহয় ফরেন নাগরিক। মানে এই যে সব বিদেশি নাগরিক, এটা তো একটা নব্য উপনিবেশ শুরু হয়েছে বাংলাদেশে। 5 তারিখের আগে যারা সাহস নিয়ে কথা বলেছে, মানে বন্দুকের নলের মুখে কথা বলেছে, এই যে মহসিন সাহেব বললো আমরা একসাথে ইয়ে করেছি, একটা অ্যাডহক কমিটি হয়েছিল, সেখানে আই ওয়াজ মেম্বার ইন সুপ্রিম কোর্ট। তো সেইখানে এখন সব যাদেরকে চেনে বাংলাদেশে কয়েকজনকে নিয়েছে, মানে অলমোস্ট মেনি অফ দেম আর দা অপরচুনিটি সিকার। এবং কোনোদিন ওইরকম যে একটা সাহসী ভূমিকা রাখছে সেরকমও না। কিন্তু ওনার সাথে নোবেল আনতে গেছে এই মিসেস ফরিদা বেগম, আহ তারপর ওয়াহিদুদ্দিন আহমদ, যিনি বলছেন যে আমি মনে রাখতে পারি না। তো উনি কি বাংলাদেশে আর কোনো লোক খুঁজে পাচ্ছে না? তো সেই জন্য আমি মনে করি যে ওনার কথাটা দিয়ে আমি শেষ করব যে উই ক্যানট ফেইল। কিন্তু ওনার যে এই ম্যানেজমেন্ট, ওনাকে যে বা যারা বুদ্ধি দিয়ে থাকুক, তারা ওনাকে ফেইলের দিকে নিয়ে যাচ্ছে, এবং সেইটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হতে পারে। এখন আপনি আমি কোনো এখন আমি আশার এখন আলো সব দেখেন দেখি, আমি আশার আলো একটা জায়গায় দেখি যে বিএনপি বড় পার্টি, বিএনপি জন আকাঙ্ক্ষা ধারণ করা উচিত, বিএনপির ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করা উচিত, বিএনপির ভিতরে যারা দুশ্চরিত্র এবং দুর্নীতিবাজ তাহলে তো তাদেরকে নির্বাচন দিতে সরাইয়া, হবে বিএনপির কাছে যদি আশা তাদেরকে করেন। তাদেরকে সরাইয়া, নির্বাচন যখন হয় হোক, তাদেরকে সরাইয়া ভালো মানুষকে সামনে আনা উচিত। এটা বিএনপির জন্য একটা অপরচুনিটি। বিএনপিকে জিয়র রহমানের জিয়র রহমানের ওই পলিসি নিয়ে এটাকে পুনর্গঠন করা উচিত। আমি আমি আসার জায়গায় এটা দেখি, এবং তারা যা পারে করে যাক। একদম যে দুই একটা ভালো কাজ হয় না তা হয়েছে, যেমন এই ঢাকা শহরে আপনি ট্রাফিক লাইট দেখছেন, একটা ট্রাফিক সিস্টেমের ভিতরে বোধহয় ফেরত আসবে। তারপরে অনেক প্রজেক্টের খরচ অর্ধেক কমিয়ে দিয়েছে। এইটা যে কোনো একজন ভালো মানুষ থাকলে হবে। আমি মনে করি প্রফেসর ইউনূস সাহেব আরো কিছুদিন কন্টিনিউ করুক, এবং ওনার যারা কর্মক্ষম আছে সেই সমস্ত উপদেষ্টা, আর যারা অকর্মক্ষম, যারা এই যে দাদি এবং নানি, এদেরকে সরাইয়া আরো ভালো মানুষ, বাংলাদেশের ভিতর থেকে সাহসী মানুষ, দক্ষ মানুষ, যোগ্য মানুষ, সৎ মানুষকে আনা উচিত। তারা একটা ট্যালেন্ট হান্ট প্রক্রিয়া যেতে পারে, ট্যালেন্ট হান্ট প্রক্রিয়া যেতে পারে। কিন্তু এর ভিতরে আবার দুই একটা দুষ্ট লোক আছে, সেটা করতে দেবে না। সেই কথাটা যে এই বিডেতে যে এই ছেলেটাকে আনছে, কোন প্রক্রিয়া আনলো? ইচ্ছে হইলো পিক অ্যান্ড চুজ? আমরা তো শুনিও নাই। সেখানে আচ্ছা ঠিক আছে, শর্ট লিস্ট করতে পারতো যে এই 5 জনের ভিতরে আমরা একজন আনবো। ওই গ্রামীণ ব্যাংকে চাকরি করছে, তাকে আইনে এখানে ওখানে একটা চাকরি করতো, একটা ছোট বড় একটা ব্যাংকে চাকরি করতো, আইসে গাড়ি দিল, ফ্ল্যাগ দিল, প্রতিমন্ত্রী বাই দিল। মানে ওনার ফ্ল্যাগ লাগবে, ওনার ফ্ল্যাগের বাতাসে পথ 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 করতে হবে, ফ্ল্যাগ লাগবে। একটা প্রেস সচিব বানাইছে, তারও ফ্ল্যাগ লাগবে, মানে প্রতিমন্ত্রী বানাইতে হবে। সবাই প্রতিমন্ত্রী বানাই দেন, অসুবিধা নেই, সবারে বানাই দেন, ওই সব নিজেদেরকে চেনে। এই জায়গাটার কারণে এই 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 যে একটা নেপোটিজম, এই যে একটা বোঝার ভুল, এই যে কুড নট রাইজ টু দ্য অকেশন, মানে সময়ের সাথে যে প্রয়োজনের সাথে যে জেগে উঠবে, এইটা যে হলো না, এই যে ক্রাইসিস ম্যানেজমেন্ট না করার যে অভিজ্ঞতা, এইটাই বোধহয় এদেরকে ফেইলের দিকে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি ভুলে যান, আশিক চৌধুরী যখন আসে বলে যে একটা ফোন কলে ওনার সমস্ত আয়েশি জীবন ফেলে উনি চলে এসেছেন, এরকম পত্রিকায় হ্যাঁ, এসেছে। আমি কালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এটা নিয়ে, যে একটা পত্রিকার রিপোর্ট আসছে যে বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট আসে নাই। তো সেইটা যখন আমি দিলাম, এখানে দুই একজনে অনেক কমেন্ট করেছে। একজনে কমেন্ট করেছে ওখানে যে ওখানে যে একটা একটা লাইফ লিড করতো, এই একটা গাড়ি থাকা তো বাইরে কোনো ব্যাপার না, একটা ইয়ে থাকতো, এখানে আইসা তার চেয়ে 10 গুণ রসের ভিতরে পড়ছে, জুস, একটা জুসি লাইফে চলে আসছে। সো আপনার একটা একটা প্রেজেন্টেশনে সব মানে লাভ দিয়ে উঠছে, যেন কি জিনিস হয়ে গেছে একটা প্রেজেন্টেশনে। আরে ভাই, গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলে, সুশাসন থাকলে, ন্যায় বিচার থাকলে, আপনার যদি ডিসপিউট রেজলিউশনের ভালো সিস্টেম থাকে, ইনভেস্টমেন্ট এমনিতেই আসবে। ইনভেস্টমেন্ট একটা বক্তব্যের মধ্যে আসবে না। মূল কথাটা হলো আপনি কোন প্রক্রিয়া তাকে সিলেক্ট করলেন। ওই আপনার গ্রামীণ ব্যাংকে চাকরি করতো, সেই জন্য আপনি তাকে নিয়ে আসেন। অর্থাৎ আপনার পরিচিত লোকই আপনার লাগবে, আপনি বাংলাদেশে আর কোনো মানুষ খুঁজে পাচ্ছেন না। ধন্যবাদ।